তোমরা যে যেখানে আছো আশা করি ভালোই আছো। আজ আমরা তোমাদের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আত্মকর্মসংস্থান চ্যাপ্টার শুরু করব। আমাদের সাথে থাকবা, আমাদের ক্লাসগুলো দেখবা, এই আশা ব্যক্ত করে শুরু করছি। তো আত্মকর্মসংস্থান, আত্মকর্মসংস্থান যাকে ইংরেজিতে বলা হয় সেলফ এমপ্লয়মেন্ট। তো আত্মকর্মসংস্থান মানে কি? আত্মকর্মসংস্থান অর্থাৎ আত্ম মানে নিজ, আর কর্ম কর্মসংস্থান তার মানে কাজের ক্ষেত্র। তাহলে আত্মকর্মসংস্থান মানে আত্ম মানে নিজ, আর কর্মসংস্থান হলো কাজের ক্ষেত্র। তাহলে আমরা বলতে পারি আত্মকর্মসংস্থান হলো নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে বলা হয় আত্মকর্মসংস্থান। এখন এই আত্মকর্মসংস্থান তৈরি করতে গেলে এখানে নিজের কিছু মেধা, দক্ষতা, সততা, সাহসিকতা ইত্যাদির প্রয়োজন আছে। কিছু কিছু ক্ষেত্র থাকবে যেখানে তোমাকে ঝুঁকি আছে, যেটাও তোমাকে ঝুঁকি নিতে হবে। অর্থাৎ আত্মকর্মসংস্থান হবে কি নিজেই নিজের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে উপার্জন করাকে বলা হবে আত্মকর্মসংস্থান। তো আত্মকর্মসংস্থানের এরপর আমরা দেখব প্রয়োজনীয়তা কি কি বা কেন এর প্রয়োজন কি আছে, এগুলো আমরা একটু দেখি। কর্মসংস্থান সাধারণত তিন প্রকার। একটা হলো কর্মসংস্থান তিন প্রকার। এক হলো বেতন বা মজুরি, একটা হলো আত্মকর্মসংস্থান, আরেকটা হলো ব্যবসায়। অর্থাৎ ব্যবসায় আত্মকর্মসংস্থান আর মজুরি বা বেতন, এই তিনটেকে আমরা কর্মসংস্থানের তিনটে ভাগে ভাগ করতে পারি। এরপর থাকবে কর্মসংস্থানের উৎস। কর্মসংস্থানের উৎস সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সরকারি আর একটা হলো বেসরকারি। তো দেখা যায় সেক্ষেত্রে সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে এটা লিমিটেড, কিন্তু আত্মকর্মসংস্থান বা বেসরকারি যদি কাজ থাকে সেখানে কোনো লিমিটেড থাকে না। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে দেখা যাবে যে আত্মকর্মসংস্থান আমরা এখানে কিছু উদ্যোক্তার সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি যে সকল উদ্যোক্তাই কিন্তু আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে না, কিন্তু সকল কর্মসংস্থানই উদ্যোক্তা সৃষ্টি করতে পারে। এরপর থাকবে তরুণ সমাজ। তরুণ সমাজ এই আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে তরুণ সমাজদের জন্য একটা বিশেষ ভূমিকা রাখে। আর দেখা যায় আমাদের দেশে মোট যে শ্রমশক্তি আছে তার 1/3 কিন্তু যুবক যুবতী। যুবক যুবতী হলো 1/3। তো সেক্ষেত্রে যদি এই যুবক যুবতীদের বা তরুণ সমাজদের আমাদের আত্মকর্মসংস্থানের সুযোগ থাকে, তাহলে তারা এলোমেলোভাবে যখন যা খুশি তাই করবার সুযোগ পায় না, নিজেকে
দেশের সেবায়, সমাজের সেবায় বা অর্থনৈতিক কাণ্ডে বিশেষ ভূমিকা রাখবার জন্য সুযোগ পায়। এরপর বলা যাবে বয়স। বয়স আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে বয়স কোনো ধরাবাঁধা নিয়ম নাই, অর্থাৎ ধরাবাঁধা নিয়মের ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের কোনো সুযোগ নাই। যে কোনো বয়সের মানুষ যে কোনো পেশায় সে নিজেকে নিয়োজিত করতে পারে। এরপর বলা যাবে স্বাধীন পেশা। আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা। এই পেশার জন্য উদ্যোক্তাকে কোনো ধরাবাঁধা নিয়মের ভিতরে থাকতে হয় না, সে তার ইচ্ছা মতো। তবে ইচ্ছা মতো মানে কিন্তু এইটা হবে না যে আমি যখন যা খুশি তাই করবো, কারণ এখানে থাকবে এই উদ্যোক্তাদের কাছ থেকে যারা সেবা নেবে সেই সমস্ত লোকদের কথা বিবেচনা করে উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানে কাজ করতে হবে। অর্থাৎ স্বাধীন বলতে এটুকু বলা যাবে যে সে তার সুবিধা মতো সময়, যে আমার একটা নির্দিষ্ট টাইম আছে, যে আমার এই টাইম থেকে এই টাইম, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত খোলা থাকবে, এর ভিতর আপনাকে আসতে হবে, বা সেবা নিতে গেলে এর ভিতর আপনাকে আসতে হবে। এরপর বলা যাবে সামাজিক মর্যাদা। সামাজিক মর্যাদা অর্থাৎ আত্মকর্মসংস্থানকারী উদ্যোক্তা তার সামাজিক একটা মর্যাদা থাকে। এই সামাজিক মর্যাদায় সমাজে বিভিন্ন কেন্দ্র থেকে তাকে প্রশংসিত করা হয়, কারণ এই উদ্যোক্তা শুধু নিজের কর্মসংস্থান করেন না, তিনি অন্যান্য লোকদেরও কর্মসংস্থানের সুযোগ করে দেন। এরপর থাকবে মূলধন। মূলধন আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে মূলধন হলো সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে মূলধন হলো নিজের দক্ষতা। নিজের দক্ষতাকে এখানে খুব বেশি ভালো করে কাজে লাগাতে হবে। যার যত বেশি দক্ষতা থাকবে সে তত অল্প সময়ের ভিতর ডেভেলপ করতে পারবে, অর্থাৎ আত্মকর্মসংস্থানে ভালো অবস্থান করে নিতে পারবে। এজন্য আমরা সবথেকে বেশি গুরুত্ব বা বড় মূলধন হলো দক্ষতা। তো এই ছিল আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা। এরপর আমরা দেখতে পারি আত্মকর্মসংস্থানের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সংস্থানের উপযুক্ত ক্ষেত্র সমূহ। উপযুক্ত ক্ষেত্র সমূহ অর্থাৎ আত্মকর্মসংস্থান সাধারণত কোন ধরনের কাজ হয়ে থাকে আমরা সে বিষয়ে একটু দেখব। তো প্রথমেই আমরা বলতে পারি মুদি দোকান হতে পারে, হস্ত চালিত শিল্প হতে পারে, মৃৎ শিল্প হতে পারে, এরপর হতে পারে কাঠের আসবাবপত্র তৈরি,
কাঠের আসবাবপত্র তৈরি হতে পারে। তারপর হতে পারে সবজি চাষও আত্মকর্মসংস্থানের মধ্যে আসে। এরপর হতে পারে মৎস্য চাষ। এরপর হতে পারে বেকারি, অর্থাৎ যেখানে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে বিক্রি করা হয়, এটাও কিন্তু আত্মকর্মসংস্থানের ভিতর আসে। এরপর আমরা বলতে পারি সুতা কাটার মেশিন হতে পারে আত্মকর্মসংস্থান। তারপর ফটোস্ট্যাট মেশিন হতে পারে রাবার চাষ, হতে পারে ছাতা মেরামত, সেলুন হতে পারে। বিভিন্ন ধরনের আত্মকর্মসংস্থানের সুযোগ আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আত্মকর্মসংস্থানে আজ আমরা তোমাদেরকে কি কি শিখালাম, আত্মকর্মসংস্থান কাকে বলে, আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা আর আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্রসমূহ, এই তিনটা বিষয় আজ তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো আমরা আরেকবার স্মরণ করি তাহলে আত্মকর্মসংস্থান কাকে বলে। আত্মকর্মসংস্থান বলা হয় নিজের মেধা ও বুদ্ধি দিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সহ অন্যান্য লোকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াকে বলা হয় আত্মকর্মসংস্থান। আর প্রয়োজনীয়তাও অনেক আলোচনা হলো। এরপর হলো আত্মকর্মসংস্থান উপযুক্ত ক্ষেত্রসমূহ। তোমরা ক্লাসটা দেখবে, আর যদি কারো কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে আশা করি তোমরা ফেসবুকে বা মেসেঞ্জারে তোমরা আমাকে ইনবক্স করবে। এই বলে আমার ক্লাস শেষ করতে চাইছি। আমি তপন কুমার সরকার। তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে।